আমার মেয়েটা হয়তো ওপারে আমার জন্য অপেক্ষা করছে। আমার উপর হয়তো মেয়েটা অনেক অভিমান করেছে। আমাকে দেখলেই হয়তো কেঁদে কেঁদে বলবে, বাবা, আমাকে যখন ওই নরপশুগুলো খাবলে খাবলে খাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে বাবা? তুমি তো একজন সুপারম্যান, তবু কেন এলে না? আমি একজন পুলিশ। চাকরিটা আমি নিজের যোগ্যতাতেই পেয়েছি। এসআই হিসেবে কর্তব্যরত আছি দীর্ঘ 10 বছর থেকে। এই মুহূর্তে আমি একটা অন্ধকার ঘরে বসে আছি, সিগারেট আর মদের মধ্যে ডুবে আছি। আমার দু চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরছে। সিলিং ফ্যানে একটা ফাঁসির দড়ি ঝুলছে। দড়িটা আমার জন্যই অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে আমি 3টা লাশ পুড়িয়ে এলাম। তার মধ্যে একজন আমার মেয়ে, বয়স মাত্র 14 বছর। একজন আমার দাদা আদিত্য রায়ের মেয়ে, তার বয়স 18 বছর। আর একজন আমার উকিল বন্ধু সোমনাথ সাহার মেয়ে, তার বয়স 20 বছর। আমার দাদা আদিত্য রায় একজন এমএলএ। দাদার একটা ছেলে আছে, তার নাম রুদ্র। ছেলেটা বড্ড বখাটে, বাবার প্রশ্রয় পেয়ে নষ্ট হয়ে গেছে। এমএলএর ছেলে বলে কথা। আজ অতীতের স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার। মনে পড়ছে চাকরিতে জয়েন করার সেই দিনটির কথা। মনে পড়ছে সেদিন শপথ গ্রহণের সময় আমি কি বলেছিলাম। পুলিশের চাকরিটা আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো। ভেবেছিলাম একজন সৎ আদর্শবান পুলিশ হয়ে মানুষের সেবা করব। কিন্তু চাকরিতে যোগদান করার পর আমার সব চিন্তাভাবনা বদলে গেল। আমি চাইলেও আমার সেই সাদামাটা সৎ আদর্শবান চরিত্রটি ধরে রাখতে পারিনি। ক্ষমতার দম্ভ আমাকে খুব অল্প সময়ের মধ্যেই মানুষ থেকে অমানুষে পরিণত করে তুলল। আমি টাকার লোভের কাছে হেরে গিয়েছিলাম। আমি ঘুষ খেয়েছি, অসহায়ের উপর জুলুম করেছি, নির্দোষ ব্যক্তিকেও পাশবিকভাবে মেরেছি। ধর্ষকের কাছে 5 লক্ষ টাকা ঘুষ খেয়ে ধর্ষিতাকে 50,000 ভিক্ষা দিয়ে মামলা ডিসমিস করে দিয়েছি। প্রতিবাদী ছেলেটার গলা চেপে ধরে কণ্ঠরোধ করেছি। সরকারের নির্দেশ পালন করেছি অক্ষরে অক্ষরে। কোনোদিন সরকারের বিরুদ্ধে টু শব্দটিও উচ্চারণ করিনি। নিজের বিবেককে বিসর্জন দিয়েছি পুরোপুরিভাবে। আজ আমার মেয়েকে হারালাম, যাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসতাম। ওকে হারানোর কষ্ট আমায় কুরে কুরে খাচ্ছে। তবে কি এটাই আমার পাপের কর্মফল? কিন্তু আমার মেয়ে তো কোনো পাপ করেনি। আমার পাপের সাজা ও কেন পেল? কিছু জানোয়ার আমার কলিজার টুকরো মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে মেরেছে। মেয়েটা তখন কতটা কষ্ট পাচ্ছিল, কতটা চিৎকার করছিল, এসব ভাবতেই আমার বিপি হাই হয়ে যাচ্ছে। আমি পুলিশ হয়েও সেই সাইকোপ্যাথ জানোয়ারগুলোর হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে পারিনি। আমার এই ব্যর্থতা আর লজ্জা আমি কোথায় লুকাবো? একসময় আমি ধর্ষণ করেছিলাম আমার বিবেককে, আজ আমাকে ধর্ষণ করছে আমারই নষ্ট বিবেক। যে অন্যায়কে আমি টাকার লোভে প্রশ্রয় দিয়েছিলাম, সেই অন্যায় আজ বুলেট হয়ে আমার বুকেই বিঁধেছে। আমার দাদা এমএলএ আদিত্য রায়ের ছেলে রুদ্র যখন দরিদ্র পরিবারের নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে ফেঁসে গিয়েছিল, তখন তাকে আমিই বাঁচিয়েছিলাম। আমার উকিল বন্ধু সোমনাথ সাহা অবশ্য আমাকে অনেক সাহায্য করেছিল। ধর্ষককে বাঁচানোর ব্যাপারে সোমনাথ ভীষণ ওস্তাদ। তাছাড়া দাদাও আমাকে খুব জোর করছিল আমি যেন যেভাবেই পারি রুদ্রকে বাঁচাই। দাদা বলেছিল যত টাকা লাগে দেব, তবুও ছেলেকে বাঁচাতেই হবে। দুর্নীতি করে করে দাদা টাকার পাহাড় বানিয়েছে, তাই টাকা নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। টাকার জোরে মুখ বন্ধ করে দিয়েছি সবার। ইজ্জতের দাম শোধ করেছি টাকা দিয়ে। কিন্তু আজ নিজের মেয়েকে হারানোর পর আয়নায় নিজেকে দেখে আমার ঘেন্না হচ্ছে। আমি কি মানুষ নাকি রাক্ষস? আমার রুমের মেঝেতে পড়ে আছে রুদ্রর লাশ। 4 জন বন্ধু মিলে ও আজ আমার মেয়ে, ওর নিজের মায়ের পেটের বোন এবং সোমনাথের মেয়েকে ধর্ষণ করেছে। বাকি 3 জনকে আমি অনেক আগেই এনকাউন্টার করেছি। বেঁচে ছিল কেবল রুদ্র। রুদ্র আমাকে বারবার বলছিল, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি নেশার ঘরে ছিলাম। বন্ধুরা আমাকে কল করে যেতে বলেছে। মেয়েগুলোর মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। 3 জনই বেহুশ অবস্থায় ছিল, আমি চিনতে পারিনি। আর তাছাড়া ওরা এত রাতে মার্কেটে কেন গিয়েছিল? আচ্ছা ছাড়ো সে কথা। এখন আমার নিজেরও খুব অনুশোচনা হচ্ছে কাকু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তখন রুদ্রকে বলেছিলাম, এই পাপের কোনো ক্ষমা হয় না রুদ্র। না আমি তোকে ক্ষমা করতে পারবো, না নিজেকে। ধর্ষণ করার আগে মুখের ওড়নাটা তোর খুলে দেখা উচিত ছিল রুদ্র। যাকে ধর্ষণ করছিস সে তোর বোন নয় তো। তোর পাপের ভার পূর্ণ হয়ে গেছে রুদ্র। অনেক পাপ করেছিস তুই, অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। আগে যে মেয়েগুলোকে তুই ধর্ষণ করেছিস তারাও কারো না কারো বোন ছিল, কারো না কারো মেয়ে ছিল। আমিও কত পাপী দেখ। আমি ভুলেই গিয়েছিলাম আমারও একটা মেয়ে আছে। বারবার তোকে বাঁচিয়েছিলাম। আসলে তোদের মতো ছেলেদের জন্য মেয়েরা অনিরাপদ।
তোকে অনেক আগেই আমার এনকাউন্টার করা উচিত ছিল, কারণ ধর্ষক একবার ছাড় পেয়ে গেলে একই কাজ বারবার করে। এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। আমি ক্ষমা করিনি রুদ্রকে। হৃৎপিণ্ডে বুলেট নিয়ে কি সুন্দর শান্তভাবে ঘুমিয়ে আছে ছেলেটা। ছেলেটা এবার বোধহয় ভালো হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়েকে ধর্ষণ করবে না। ফাঁসির দড়িটা ঝুলছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। যে পাপ আমি আমার জীবনে করেছি তার প্রায়শ্চিত্ত করা দরকার। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। আমি নিজেই সেই অধিকার হারিয়ে ফেলেছি। আমার মেয়েটা হয়তো ওপারে আমার জন্য অপেক্ষা করছে। আমার উপর হয়তো মেয়েটা অনেক অভিমান করেছে। আমাকে দেখলেই হয়তো কেঁদে কেঁদে বলবে, বাবা, আমাকে যখন ওই নরপশুগুলো খাবলে খাবলে খাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে বাবা? তুমি তো একজন সুপারম্যান, তবু কেন এলে না? জানো, আমি তোমায় কতবার ডেকেছি, কত চিৎকার করেছি, তুমি কি আমার চিৎকার শুনতে পাওনি বাবা? বলো না বাবা। আমি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। রাত 3টায় আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব, আর 1 ঘন্টা সময় বাকি আছে 3টে বাজতে। পাশেই পড়ে আছে একটা ডায়েরি আর কলম। এই 1 ঘন্টায় এই পরাজিত বাবার কিছু লিখতে মন চাইছে। লেখা শুরু করলাম। আজ জীবনের প্রতি বড্ড আক্ষেপ থেকে কথাগুলো লিখছি। কাল যখন এই লেখাটা আপনারা পাবেন তখন আর আমি পৃথিবীতে থাকব না। আমি আমার জীবনে অনেক ভুল করেছি। দিনের পর দিন অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, আমার ক্ষমতার অপব্যবহার করেছি। আমিও চেয়েছিলাম সৎভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে, কিন্তু এ সমাজ, সিস্টেম আমাকে সৎ থাকতে দেয়নি। আমি বাধ্য হয়েছিলাম নিজের আদর্শকে কাল সমুদ্রে বিসর্জন দিতে। আমি নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে নির্দোষকে দোষী বানিয়েছি, আর অন্যায়কারীকে বানিয়েছি নির্দোষ। আজ আমার মেয়ের ধর্ষণের পেছনে পরোক্ষভাবে আমিই দায়ী। আমি এক পরাজিত বাবা, এক অযোগ্য পুলিশ। আমি নিজেও নিজেকে ক্ষমা করতে পারছি না, তাই এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। সবাই অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকবেন। ভালো থাক আমার মা, বোন ও মেয়েরা। উকিল বন্ধু সোমনাথকে একটা মেসেজ করে বললাম, বন্ধু, আশা করছি এবার থেকে ধর্ষকের পক্ষে নয়, ধর্ষকের বিরুদ্ধে আদালতে লড়বি। গুড বাই। দাদাকেও একটা মেসেজ করলাম, দাদা, আর দুর্নীতি করিস না। কি হবে এত টাকা দিয়ে? ছেলে মেয়ে দুজনকেই তো হারিয়ে ফেললি। শেষে তোর নিজের ছেলের কাছেই তোর মেয়ে ধর্ষিত হলো। আসলে দাদা, পাপ বাপকেও ছাড়ে না। নিজের খেয়াল রাখিস, আর পারলে মানুষের সেবা করিস, মানুষের পাশে থাকিস। মানুষ তোকে বিশ্বাস করে ভোটে জিতিয়েছে, আর যেন কোনো ধর্ষকের জন্ম না হয়। গুড বাই দাদা। রাত তখন 3টা, আমার চলে যাওয়ার সময় হয়েছে। দেয়ালে বড় করে লিখলাম, জাস্টিস ফর ইনজাস্টিস। গলায় প্রায়শ্চিত্তের মালাটা পরে ঝুলে পড়লাম। ঘরটা অন্ধকার, তবু সাদা দেয়ালে কালো কালিতে লেখা জাস্টিস ফর ইনজাস্টিস লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে। গল্পটি কাল্পনিক। এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গল্পের লেখক এবং পাঠক আমি নিজেই।